হ্যালো নমস্কার, আমি অ্যাডভোকেট কুমার লিগ্যাল টেকনিক্যাল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি বহু ব্যক্তি আমার বিভিন্ন ভিডিওয় কমেন্ট করেছেন এবং আমি বলে থাকি যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই তার উত্তর দেব আমার অন্যান্য ভিডিওর মাধ্যমে। তো আজকের ভিডিওতে আমি যাদের আনসার দেব তারা হচ্ছে অনেক হিন্দু ভাই বোন আছেন যারা 2015, 2018 এমনকি 2024 বা 25 সালে বাংলাদেশ থেকে ভারতে এসেছেন। আচ্ছা, একটা কথা বলে রাখি ডিসক্লেমার হিসেবে যে আমি এই ভিডিওগুলো বানাই শুধুমাত্র আপনাদের আইনি নলেজগুলো বাড়ানোর জন্য। এগুলো এডুকেশনাল ভিডিও, এর সাথে আমার ব্যক্তিগত আইনি প্রফেশনের কোনো যোগাযোগ নেই। আর আমি আপনাদের কখনো বলি না যে আপনারা আমার কাছে আসুন, নেভার, নো। তো সেই হিসেবে আপনারা ভিডিওগুলো দেখবেন, এই ভিডিওগুলো কাজে লাগলেই আমি স্যাটিসফাইড যে না আপনাদের কাজে লেগেছে। তো আবার আলোচনায় ফিরে যাক। বাংলাদেশ থেকে ভারতে এসেছেন ধর্মীয় নিপীড়নের কাজে, জীবন বাঁচাতে। তারা এখন ভাবছেন আমরা তো সিএএতে আবেদন করতে পারি না, তাহলে কি নাগরিকত্ব পাবো না? সিএএ 2019 তাদের জন্য যারা 2014 31 ডিসেম্বরে ভারতবর্ষে এসছে। তার আগে 1951 থেকে 31 ডিসেম্বর পর্যন্ত যারা ভারতবর্ষে এসছেন তারা সিএএতে আবেদন করবেন। কিন্তু তারপরে যারা এসছেন তারা কি করবেন, তারা কি করতে পারেন, তাদের কাছে কি কি অপশন আইনের দিক থেকে খোলা আছে। এই ভিডিওতে সেই প্রশ্নের উত্তর আছে। আইন দিয়ে, যুক্তি দিয়ে, সতর্কবার্তা দিয়ে আমি আজকে আপনাদেরকে সেই বিষয়ে অবহিত করব। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে সকলকে ভিডিওটা, আলোচনাটা জানতে সাহায্য করবেন। সিএএ কার জন্য আর কার জন্য নয়? দেখুন, সিএএ 2019 শুধুমাত্র তাদের জন্য যারা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি বা খ্রিস্টান, এই 6টা শ্রেণী যারা বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান থেকে ভারতবর্ষে এসেছেন ধর্মীয় নিপীড়নের ফলে উৎপীড়িত হয়ে, অত্যাচারিত হয়ে বেড়াতে এসছেন, ভারতে থাকবো, নট, অত্যাচারিত হয়ে এসছেন। ভারতবর্ষ তাদেরকে নাগরিক হিসেবে ব্যবস্থা করে দিয়েছে। ঘরে বসে করবেন, নিজের মোবাইল থেকে করবেন, সেসব আলোচনা আগের ভিডিওতে আমি করে দিয়েছি। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে 31 ডিসেম্বর 2014 আগে ভারতে এসেছেন যারা 2015, 2016, 2022 বা 2025 সালে এসেছেন, তাদের জন্য সিএএ প্রযোজ্য হবে না। তবে দুশ্চিন্তার কিছু নেই, রাস্তা আছে। কি সেই রাস্তা? আইন বলে সেকশন 6 অফ দ্য সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1955, সেকশন 6 অফ দ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1955 আপনাকে বিকল্প পথ দেখায়, সেটাই আজ আপনাদের সামনে তুলে ধরো। পরিষ্কার? তাহলে আপনারা সিএএতে অ্যাপ্লাই করতে পারবেন না, এটা আগের ভিডিওতেই পরিষ্কার করে দিয়েছি। এবার আপনারা অ্যাপ্লাই করবেন সিটিজেনশিপ অ্যাক্ট 1955 অনুযায়ী। তাহলে সেক্ষেত্রে পরপর স্টেপ বাই স্টেপ বলবো, নোট করুন, অধৈর্য হবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, অন্ধকার কেটে যাবে। ঠিক আছে? যদি বৈধ ভিসায় এসে থাকেন, ভ্যালিড পাসপোর্ট ভিসা নিয়ে, উদাহরণস্বরূপ বলছি বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসেছে, ঠিক আছে, আপনার স্টেটাস লিগ্যাল মাইগ্রেন্ট হিসেবে ধরা যায়।
আপনি লিগালি মাইগ্রেট করেছেন ওখান থেকে, তো লিগাল মাইগ্রেন্ট হচ্ছেন আপনি। আপনার নাগরিকত্ব পাওয়ার পথ অপেক্ষাকৃত সহজ হবে। যদি আপনি অবৈধভাবে এসেছেন, তাদের কথাও বলে দিই, ইললিগাল মাইগ্রেন্ট, সমাজের প্রচলিত ভাষায় বেড়া টপকে যারা এসেছেন, তাদের কি হবে? আপনি ভারত সরকারের চোখে ইললিগাল মাইগ্রেন্ট হিসেবে গণ্য হবেন। প্রথম কথা, আপনাকে একটু বেঁকা নজরে দেখতেই হবে, কারণ ইললিগালি আপনি এসছেন। তবে মানবিক ও ধর্মীয় নিপীড়নের ভিত্তিতে আপনারাও লং টার্ম ভিসা এলটিভি চাইতে পারেন। ইললিগালভাবে এসেও এলটিভি অ্যাপ্লাই করতে পারেন। যদি ধর্মীয় নিপীড়নের কারণে আসেন, সেটাকে প্রমাণ করা ভীষণ শক্ত, কিন্তু চেষ্টা করতে হবে। চেষ্টা তো করতেই হবে। এতদিন যারা এসেছেন আর ভবিষ্যতে এই ভুল করবেন না। ইললিগাল মাইগ্রেন্ট, ইললিগালি ভারতবর্ষে ঢুকবেন না। পরিষ্কার? বাস। তারাও এলটিভি চাইতে পারে, এটাই হলো প্রথম আইনি পদক্ষেপ। তাহলে প্রথম আইনি পদক্ষেপ কি? আপনি লিগাল ভিসা পাসপোর্ট নিয়ে আসবেন, আপনি এসে এখানে একটা এলটিভি অ্যাপ্লাই করবেন, লং টার্ম ভিসার জন্য আবেদন জানাবেন। আমি আগের আলোচনায় বলেছি, লং টার্ম ভিসার জন্য বিস্তৃত আলোচনা আমি আগামী ভিডিওয়ে করে দেবো, এটাতে অত ব্যাখ্যায় যাচ্ছি না, তাহলে ভিডিও বড় হয়ে যাবে। লং টার্ম ভিসার জন্য আবেদন করবেন। এসপি অফিস, প্রত্যেকটা জেলায় সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের একটা অফিস আছে, সেইখানে ফরেনার্স ব্রাঞ্চে অ্যাপ্লাই করবেন, অথবা FRRO-তে, ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস। প্রত্যেকটা স্টেটে একটা করে থাকে, আমাদের ওয়েস্ট বেঙ্গলেরটা কলকাতায় আছে। সেখানে গিয়ে আবেদন করতে হয়, আবেদন করবেন। অনলাইনেও আবেদন করা যায়। প্রয়োজনীয় ডকুমেন্ট কি লাগবে? আপনি কবে এসেছেন তার বিবরণ, ধর্মীয় নিপীড়নের কারণ যেমন মন্দির ভাঙা, জোর করে ধর্মান্তর, হুমকি, এসব আপনার সাথে ঘটেছে কিনা, পারলে তার কিছু প্রমাণ আপনার সাথে কাছে থাকলে ভালো, না থাকলে একটু শক্ত কনভিন্স করা যে আমি ধর্মীয় উৎপীড়নের ফলে এসেছি। এ প্রসঙ্গে আমি বলবো, আপনাদের সাথে যদি ধর্মীয় উৎপীড়ন হয়, আপনাদের যদি জীবন সংশয় হয়, আপনি ওখানকার লোকাল থানায় বাংলাদেশের একটা জেনারেল ডায়েরি করে দিন। সেই ডায়েরির কপিটা নিয়ে চলে আসুন, যে আপনি প্রশাসনকে জানিয়েছেন আপনার সাথে ধর্মীয় নিপীড়ন হচ্ছে, অত্যাচার হচ্ছে, প্রশাসন আপনাকে সেই সুরক্ষা দিতে পারছে না, যে কারণে আপনি বাংলাদেশ থেকে পালিয়ে কোনো না কোনো একটা ভিসা, যা ভিসা সামনে অ্যাভেলেবেল ছিল সেটা নিয়ে আপনি ইন্ডিয়াতে চলে এসছেন এবং ভারত সরকারকে জানাচ্ছেন যে আমি ধর্মীয় কারণে এসেছি, আমাকে কাইন্ডলি আপনি লং টার্ম ভিসার আমার আবেদন মঞ্জুর করুন। তাহলে আইনের প্রথম পদক্ষেপ পরিষ্কার। প্রথমে এসে এলটিভি অ্যাপ্লাই করতে হবে। ভারতের ভেতরে আপনি কোথায় আছেন তার প্রমাণ দিতে হবে। যদি কোনো ভাড়ায় থাকেন, বাড়ি ভাড়ার চুক্তি, আশ্রমে থাকলে আশ্রমের সার্টিফিকেট, পাসপোর্ট থাকলে তা জমা দিতে হবে, জমা দিন। না থাকলে কারণ ব্যাখ্যা করুন। এলটিভি তাহলে আপনি ভারতের বৈধভাবে থাকতে পারবেন। এবং হ্যাঁ, এলটিভি যদি আপনার মঞ্জুর হয়ে যায়, যদি আপনি এলটিভি পেয়ে যান, তাহলে ভারতবর্ষে আপনি বৈধভাবে বসবাস করতে পারবেন যত দিনের জন্য আপনার এলটিভি মঞ্জুর হয়েছে ততদিন। পরিষ্কার? এবং সময় মতো এলটিভি আপনি কিন্তু রিনিউয়াল করতে পারবেন, এক্সটেনশন করতে পারবেন। 7 বছর ধৈর্য ধরে সৎ জীবনে কোনো ফৌজদারি রেকর্ড নয়,
আপনি এলটিভি নিয়ে 7 বছর ভারতবর্ষে কাটাতে পারেন এক্সটেনশন করে করে। কিন্তু মাথায় রাখতে হবে, ধৈর্য ধরতে হবে, কোনো রকম পুলিশ ক্রিমিনাল রেকর্ড যেন আপনার এর মধ্যে না তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু আপনার এলটিভি ওরা তৎক্ষণাৎ রিজেক্ট করে দেবে। এইভাবে 7 বছর আপনার কেটে গেল, আইন ভাঙেন না, প্রশাসনের নিয়ম মানেন, তাহলে আপনি ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন ন্যাচারালাইজেশন প্রসেসের মাধ্যমে। আপনি খুব ভালো মানুষ, বাংলাদেশ থেকে এসছেন, অত্যাচারিত হয়ে এসছেন, ধর্মীয় নিপীড়নের অত্যাচারিত আপনি, প্রাণ সংশয়, জীবন সংশয় আপনার, বাংলাদেশে ঢুকলেই আপনাকে হয়তো ওরা খুন করে ফেলবে, এরম অবস্থায় আপনি ভারতবর্ষে এসছেন, এলটিভি অ্যাপ্লাই করেছেন, এলটিভি পেয়ে আপনি ভারতবর্ষে থাকছেন এবং প্রতি বছর এলটিভি রিনিউয়াল করছেন। এইভাবে আপনি 7 বছর ভারতে কাটাতে পারবেন, এলটিভি যদি আপনাকে রিনিউয়াল করতে দেয়। সেটা বোঝাতে হবে, সেটা যেখানে আবেদন করছেন সেখানে বোঝাতে হবে যে আপনার বাংলাদেশে ফিরে যাওয়াটা প্রাণ সংশয়ের ব্যাপার। 6 নম্বর, নাগরিকত্ব পাওয়ার মূল আইন। আবেদন করতে হবে indiancitizenship.online.nic.in এই ওয়েবসাইটে গিয়ে। এই ওয়েবসাইটে গিয়ে নাগরিকত্ব আবেদন করতে হবে। ফর্ম এক্স, অ্যাপ্লিকেশন ফর ন্যাচারালাইজেশন, প্রয়োজনীয় শর্ত। এবার আসি ন্যাচারালাইজেশনে যদি আপনি ফর্ম ফিল আপ করে আবেদন করেন তার কি কি শর্ত আছে, শর্তগুলো একবার দেখে নিই। 11 বছরের মধ্যে অন্তত 7 বছর বৈধ বসবাস। 11 বছর ভারতবর্ষে আপনাকে কাটাতে হবে, তার মধ্যে 7 বছর বৈধভাবে বসবাস করতে হবে, কোনো ইললিগাল অ্যাক্টিভিটিস চলবে না। ভারতীয় ভাষায় দক্ষতা থাকতে হবে, কোনো একটা ভাষায়। আমাদের দেশে যতগুলো ভাষা প্রচলিত আছে তার মধ্যে একটি ভাষায় আপনার দক্ষতা থাকতে হবে। পুলিশি ক্লিয়ারেন্স থাকতে হবে, পুলিশে কোনো রকম রিপোর্ট থাকলে আপনার এগেনস্টে কিন্তু মুশকিলে পড়ে যাবেন। শপথ গ্রহণ, ওথ অফ অ্যালেজিয়েন্স, আপনাকে শপথ নিতে হবে। জেলা প্রশাসক, পুলিশ ও গোয়েন্দা বিভাগ তদন্ত করে রিপোর্ট দেবে। আপনি যখনই অ্যাপ্লাই করবেন জেলা প্রশাসক লেভেল মানে এসপিডিএম লেভেলে আপনার তদন্ত হবে, পুলিশ এবং গোয়েন্দা বিভাগ আপনার তদন্ত করবে। এই সব তদন্তের রিপোর্ট যদি পজিটিভ আসে, যদি আপনি ভদ্রলোক হন, যদি আপনার কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড না থাকে, যদি আপনি ভারতে থাকার উপযুক্ত নাগরিক হন, তাহলে আপনি সার্টিফিকেট অফ ন্যাচারালাইজেশন পাবেন। অনুমোদনের পর নাগরিকত্বের সনদ পেয়ে যাবেন, নাগরিকত্ব সার্টিফিকেট পেয়ে যাবেন। পরিষ্কার হলো? কি করবেন না এটাও জেনে রাখুন, সতর্ক হন। কি করবেন না? ভুয়া কাগজপত্র তৈরি করে সিএতে আবেদন করতে যাবেন না। 2016-তে এসছেন, ভাবলেন একবার টুপি পরিয়ে দিই লোককে, আর কোনো দালালের খপ্পরে পড়েছেন। দালাল তো ঘুরে বেড়াচ্ছে আশপাশে সব আপনাদের, তারাই সব বিচিত্র। আমার এই ভিডিওগুলো দেখে তাদের বেশ ফাটছে, আমার খুব আনন্দ হচ্ছে। তো কারণ জোচ্চুরিগুলো তো বন্ধ করতে পেরেছি কমসে কম। তো কোনো এজেন্টের কথায় পাসপোর্ট বা জন্ম তারিখ পাল্টাবেন না, কাউকে টাকা দিয়ে নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করবেন না। 100% মাথায় রাখবেন, সব কিছু বৈধ পথে করুন। আইনজীবীর পরামর্শ নিন, কোনো না কোনো আইনজীবী আপনাকে এ বিষয়ে হেল্প করবে, তাদের পরামর্শ নিন। নিজেই সক্রিয় বুঝে এগোন। আর সেই জন্য এই ভিডিও তৈরি করছি, যাতে আপনারা বিচক্ষণতার সাথে প্রতিটা পদক্ষেপ নিতে পারেন। আমরাও চাই ধর্মীয় নিপীড়নের ফলে যেন একজন হিন্দুকেও এই সারা পৃথিবীতে প্রাণ দিতে না হয়। ভারতীয় জনতা পার্টির সরকার হিন্দু বন্ধু সরকার।
ভারতীয় জনতা পার্টির শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর 56 ইঞ্চি সিনা নিয়ে চৌকিদারিত্ব করেন এই দেশে। আমরা গর্বিত, আমরা ভারতবাসী। ভারতে এসে বসবাস করার মানসিক দুটো প্রস্তুতি দরকার। এক, গর্বিত আপনি হিন্দু। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমি গর্বিত আমি হিন্দু, আমি গর্বিত আমি ভারতবাসী। বাকি ভারত সরকার আপনার জন্য ব্যবস্থা রেখেছে। ভালোভাবে চলুন, সৎ কাজ করুন, সেইভাবে আসুন। যেরকম বললাম, যে কোনো ভিসা নিয়ে ইন্ডিয়াতে আসুন, এলটিভি অ্যাপ্লাই করুন, এলটিভিতে 7 বছর কাটান, ন্যাচারালাইজেশনে অ্যাপ্লাই করুন, সব কিছু ভেরিফিকেশান করতে দিন। ভেরিফিকেশান পজিটিভ হলে ভারত সরকার আপনাকে একটা শপথ বাক্য পাঠ করাবে, নাগরিকত্ব সার্টিফিকেট দিয়ে দেবে। আপনার যা করা উচিত, মানবিক আইন ও নিরাপদ। আপনি যদি 2015-র পর বাংলাদেশ থেকে এসে থাকেন, 2015-র পর যদি বাংলাদেশ থেকে এসে থাকেন, হিন্দু ধর্মের লোক হন, হিন্দু ধর্মাবলম্বী হন এবং ধর্মীয় নিপীড়নের কারণে এসেছেন, তাহলে আপনার কাছে এখনো পথ খোলা আছে। এলটিভির জন্য আবেদন করুন, যেটা আমি বলছিলাম, নিয়ম মেনে 7 বছর কাটিয়ে দিন। সেকশন 6 অনুযায়ী নাগরিকত্বের আবেদন করুন, নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করুন। দেখুন, ডিসক্লেমার আবার বলবো, এই ভিডিওটা আমি কোনো রকম আইনি আমার প্রফেশন প্রচারের জন্য বানাচ্ছি, সোজা সবটা হিসেব ধরে রাখবেন। এই ভিডিওটা কেবলমাত্র আইনি শিক্ষা ও মানবিক সচেতনতা ছড়ানোর উদ্দেশ্যে তৈরি করেছি। আমি এখানে কাউকে কোনো আইনগত সেবা দেওয়ার কথা বলছি না। আমি বলছি, আইন মেনে চলুন, প্রতারকদের থেকে দূরে থাকুন এবং একজন ভালো আইনজীবীর সঙ্গে পরামর্শ করুন। আপনার যদি এই বিষয়ে প্রশ্ন থাকে, নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে তার উত্তর দেওয়ার। অতএব আমাকে হোয়াটসঅ্যাপ করে, ফোন করে কোনো প্রয়োজন নেই, কমেন্ট করে দেবেন। পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই আপনি আপনার উত্তর পেয়ে যাবেন। ধৈর্য ধরবেন, অবশ্যই পাবেন, অবশ্যই দেব। জয় হিন্দ। ভারত এক মহান দেশ, তার আইনও মানবিক। বুঝেছেন? ভারতবর্ষের আইনও কিন্তু তালিবানি আইন নয়, একটু মানবিক, মনুষ্যত্ব দিয়ে বিচার করে, বাস্তবটা বোঝার চেষ্টা করে। ওটার সুযোগ নিয়ে অনেকে টুপি পরিয়ে চলে যায়। এবারে সেটা হবে না, আমরা হতে দেব না। পরিষ্কার? দয়া করে সতর্কতা, দয়া করে ভুয়ো প্রতিশ্রুতি বা অবৈধ উপায়ে নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করবেন না। অনেকে বলছে, দাদা বাংলাদেশ থেকে এসে ফটাস করে কি করে নাগরিকত্ব পাবো? এই লাড্ডুটা ফেলছেন, বহু চিটিংবাজ ঘুরে বেড়াচ্ছে, টপ করে খেয়ে নেবে, পয়সাটি খেয়ে পালিয়ে যাবে, ফেঁসে যাবে। কারোর ভুয়ো প্রতিশ্রুতিতে কর্ণপাত করবেন না। আইনগতভাবে যা করার করুন। আপনার প্রশ্ন থাকলে কমেন্টে জানান। আবার বলবো, আপনারা সবাই আমার পরিবারের সদস্য। আপনাদের ভালোবাসায় আজ আমার ভিডিও ভাইরাল হয়ে গেছে, প্রচুর সম্মান পাচ্ছি, এটুকুই আমার যথেষ্ট। সবশেষে বলবো, ভিডিওটা লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। বেশি বড় ভিডিও তো আমি বানাই না, আশা করি এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে। তাই আজ এখানেই শেষ করছি। জয় শ্রীরাম, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।